আমি ছাত্র দলের সাথে যোগদান করেছিলাম। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সাবেক এমপি, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক জেলা বিএনপি সাধারণ সম্পাদক, এই ইউনিয়নের বারবার আপনাদের ভোটের চেয়ারম্যান জনাব ওমর ফারুক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সদর উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, বেলগাছা ইউনিয়নের জনগণের ভোটে যিনি বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আমাদের আপনাদের সকলের প্রিয় মানুষ, আমার বন্ধুবর আলহাজ মাহবুবুর রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক যুবদল নেতা, স্বেচ্ছাসেবক দল নেতা, আমার ছেলে ছোট ভাই আবু হানিফ বিপ্লব। আমাদের মাঝে উপস্থিত হলকলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব নুর ইসলাম সহ হলকলা ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, জেলা সদর উপজেলা বিএনপির সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, জেলা থেকে আগত অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বীগণ, সম্মানিত যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আজকে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ শরীরে এখানে আজকের এই কর্মসূচি পালন করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় শুকর আলহামদুলিল্লাহ। এবং আমরা আজকে যে সুন্দর পরিবেশে, এত মুক্ত পরিবেশে, মুক্ত হাওয়ায়, খোলা আকাশের নিচে শান্তিপ্রিয়ভাবে আজকে যে আমরা মিটিং করতে পারছি, 5 তারিখের আগে কি সম্ভব ছিল? ছিল না। এই জন্য আবারও মহান রব্বুল আলামিনের আমরা আবারও শুকর আদায় করছি, শুকর আলহামদুলিল্লাহ। আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে আমাদের আজকের এই বিএনপির আজকের এই সভা এবং সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি আপনারা শুনছেন। অনেক কষ্ট করে, এখানে অনেক মুরব্বীরা রয়েছেন, আপনারা অনেকক্ষণ থেকে কষ্ট করছেন। এই জন্য আমি আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন, যেটা হাসিফ ভাই বলেছিল, হলকলা ইউনিয়ন বিএনপির হলকলার জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তার কারণ বিএনপির প্রত্যেকটি দুঃসময় হলকলা ইউনিয়নের জনগণ আমাদের পাশে ছিল, ভোট দিয়ে সহযোগিতা করেছেন। আন্দোলন সংগ্রামে শহর থেকে, এখান থেকে শহরে গিয়ে আপনারা মিছিল করে বিএনপিকে আপনার পক্ষে আপনারা ছিলেন। আপনাদের ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আপনারা জানেন বিএনপি কি? জনগণের দল। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আপনারা সকলে জানেন, তিনি স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি যেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি কিন্তু সেদিন জানতেন না বাংলাদেশ স্বাধীন হবে কি হবে না। তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে, নিজের স্ত্রী সন্তানের কথা চিন্তা করেননি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেদিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা সেই নেতার প্রতিষ্ঠিত দল বিএনপির রাজনীতি করি। বিএনপি জনগণের দল। আপনারা জানেন, বিগত 16টি বৎসর বাংলাদেশে বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা আন্দোলন সংগ্রামে কি বলেছি? আমরা বলেছি আমরা ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছি না। আপনাকে 16 বৎসর কোনো ভোট দিতে পেরেছেন? আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? পারেননি। স্বাধীনভাবে কোনো কথা বলতে পেরেছেন? পারেননি। আমরা বলেছিলাম বাংলাদেশের মানুষের ভোটের আমানত ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে তারা যেন কথা বলতে পারে, সেই অধিকার ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তিতে দুবেলা যেন পেট ভরে ভাত খেতে পারে, এজন্য সেই নিশ্চয়তা দিতে হবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হলে চলবে না, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। আমাদের অপরাধ ছিল এটি, বিএনপির অপরাধ ছিল এটি, যার কারণে আপনারা জানেন দেশ থেকে বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রত্যেকটি সময় দুঃসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, সেদিন
দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন, আপনি বিদেশের মাটিতে চলে যান, আপনি 2 সন্তানকে নিয়ে চলে যান, আপনার কোনো ক্ষতি আমরা করব না। এবং এই প্রস্তাব আরেকজন নেত্রী শেখ হাসিনাকে সেদিন দিয়েছিল। আওয়ামী লীগের নেত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে বিদেশের মাটিতে চলে গেলেন, খালেদা জিয়া সেই প্রস্তাবে রাজি হননি। তিনি বলেছিলেন, বাংলাদেশের আমি 2টি সন্তান নয়, বাংলাদেশের কোটি কোটি সন্তানকে রেখে আমি বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে যাব না। এই কারণে তার 2 সন্তানের উপর নির্যাতন চালানো হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার জন্য তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। আরাফাত রহমান কোকোর উপর নির্যাতন করা হয়, যার কারণে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে। সাথী ভাইরা, আজকে আমাদের অপরাধ ছিল আমরা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছি, অবৈধ ফ্যাসিস্ট হাসিনার প্রস্তাবে আমরা রাজি হই নাই। ওই সরকারের কথায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজি হয়নি বিধায় খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রাখা হয়েছিল। এই জন্য রেখেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশে থাকে, তিনি যদি বাইরে অবস্থান করে তাহলে ওই অবৈধ হাসিনা কোনো বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক হত্যা করতে পারবে না। এই কারণে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সেদিন কারাগারে প্রেরণ করেছিল। সাথী ভাই, নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হয়েছে, তাদের লাশ তার স্বজনরা ফেরত পায়নি। আপনারা জানেন যে আমাদের বিএনপির নেতারা একটাই দোষ, বিএনপি বলেছিল আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত দিতে চাই। এজন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে এবং আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই সময় স্বজনদের মৃত্যু হলে ডান্ডা পেরিয়ে তাদের জানাজায় অংশগ্রহণ করতে হয়েছিল। এমনি হলো বিএনপি সবসময় জনগণের পক্ষে কথা বলেছে বিধায় আজকে বিএনপির উপর নির্যাতন করা হয়েছে। আজকে আমরা তাই বলবো, বিএনপি সবসময় জনগণের পক্ষে কথা বলেছে, বিএনপি সবসময় আন্দোলন সংগ্রাম করেছে এবং আপনাদের পাশে ছিল এবং আগামীতে ইনশাআল্লাহ বিএনপি জনগণের পাশে থাকবে। আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সমস্ত বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে উজ্জীবিত রেখে সমস্ত গণতান্ত্রিক বিরোধী দলের নেতা কর্মীদের উজ্জীবিত রেখে ঐক্যবদ্ধ করে হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। সাথী ভাইরা, আজকে সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আজকে আমরা দেখেছিলাম সেই সময় সেই ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলতেন ওনারা নাকি বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন না, ওনারা বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন না, ওনার নেত্রীও পালিয়ে যাবেন না, উনিও পালিয়ে যাবেন না। আমরা কি দেখতে পেলাম? জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, তিনি 15 মিনিটের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন। আওয়ামী লীগের ইতিহাস, যারা আওয়ামী লীগ করেন আশেপাশে যদি কোনো আওয়ামী লীগের কর্মী বাইরে থাকেন আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমাদের নেতৃত্বকে স্মরণ করেন। আমাদের নেত্রী বাংলাদেশের মানুষকে ছেড়ে পালিয়ে যাননি, আমাদের নেত্রী বিএনপি নেতা কর্মীকে ছেড়ে পালিয়ে যাননি। আর শেখ হাসিনা আপনাদের নেত্রী, আপনাদেরকে ছেড়ে তার আত্মীয় স্বজনকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। ওই শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ করার কোন কারণ আমি দেখি না। ন্যূনতম আপনাদের জ্ঞান থেকে হাসিনার পক্ষে থাকার আপনাদের কোন যুক্তি আমি দেখি না। এই হলো আওয়ামী লীগের ইতিহাস। আজকে আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর, আমাদের জুলাই আগস্টের আন্দোলনের সংগ্রামের পর আজকে যখন বাংলাদেশের মানুষের ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করা হয়েছে, যে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে রয়েছে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আমরা বলি নাই, আমরা বলেছি সুষ্ঠু নির্বাচন হবে, বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেবে আগামীতে কাকে তারা ক্ষমতায় বসাবে। আজকে আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি, অত্যন্ত কষ্ট লাগে, দুঃখ লাগে।
আজকে যখন বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধিরাত্র অপেক্ষা করছে, আজকে যখন আমরা দেখতে পাচ্ছি আবারও ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে নিয়ে, তারা অনেকেই, অনেক নেতারা, অনেক দলের কর্মীরা পিয়ার পদ্ধতির কথা বলেন। পিয়ার পদ্ধতি কি? আমরা যে চলমান যে প্রক্রিয়ায় ভোট দিয়েছিলাম, আপনারা এলাকায় যাকে ভোট দিবেন সে আপনাদের ভোটে বেশি ভোট পেলে সে নির্বাচিত হবেন। পিয়ার পদ্ধতি হলো আপনারা যাকে ভোট দিবেন সে এই এলাকার এমপি হবে না অন্য এলাকার এমপি হবে, আমরা জানি না, আমরা বলতে পারবো না। এইরকম একটি জনগণের বিরুদ্ধে আজকে সিদ্ধান্ত নিয়ে যারা আজকে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের বিরুদ্ধে, তাদেরকে স্মরণ করে দিতে চাই, এই সমস্ত ষড়যন্ত্র থেকে আপনারা চলে আসুন। বাংলাদেশের মানুষের মনের আবেগ, বাংলাদেশের মানুষের মনের ভাষা আপনারা বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের মানুষ কি চায় সেই দিক দিয়ে আপনারা থাকুন। আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে, আগামীর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে কোন ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হবেন না। এবং আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যেভাবে বিএনপিকে সমর্থন করেছেন, বিএনপির পতাকা ঐক্যবদ্ধ ছিলেন, ইনশাআল্লাহ আগামীতেও থাকবেন। এবং বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি জানি ওখানার অনেক বিএনপির নেতা কর্মীরা মিথ্যা মামলা হয়েছে, তারা জেলও কেটেছেন, আপনাদের অবদান রয়েছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করা যাবে না, কোন আবেগে আমাদেরকে ভুল করা যাবে না, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির পতাকা তলে। কারণ এই জন্যই বলছি, আমরা অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে বলছি, আমাদের ব্যর্থতা, এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা আপনাদের নয়। কেন? 1991 থেকে 95 বিএনপি ক্ষমতায় ছিল, আমরা কোন জনপ্রতিনিধি এই এলাকা থেকে দিতে পারি নাই। 2001-2005 বিএনপি ক্ষমতায় ছিল, আমরা কোন জনপ্রতিনিধি দিতে পারি নাই। একটি এলাকায় যদি জনপ্রতিনিধি না থাকে তাহলে সেই এলাকার উন্নয়ন করা কখনোই সম্ভব হয় না। এবং আমরা আজকে এখানে অনেক মুরব্বীরা রয়েছেন, আমি বলবো এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন, ছাত্র ভাইরা রয়েছেন, আজকে মুরব্বীরা বলতে পারবেন আমাদেরকে রংপুর জেলা এই অবস্থায় ছিল, বাংলাদেশের মধ্যে 64তম জেলার মধ্যে, আজকে দরিদ্রতম জেলার মধ্যে কুড়িগ্রাম হলো 63-64-র মধ্যে। এটা কি আমাদের ভাগ্যে ছিল? আমরা কি এটা মনে করতে পারি স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই এলাকার মানুষ যেটা আশা করেছিল, শুধু রাজনৈতিক নেতৃত্বের কারণে যারা জনপ্রতিনিধি ছিল আপনাদের পবিত্র আমানত ভোট নিয়ে তারা ভুল নেতৃত্ব দেওয়ার কারণে আজকে তারা জনগণের পক্ষে কাজ না করার কারণে আজকে আমরা দরিদ্রতম জেলার মধ্যে 64-র মধ্যে কুড়িগ্রাম জেলা আমরা 64তম। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, হতভাগা। রংপুর জেলা ছিল রসের অঙ্গে ভরা রংপুর, আমাদের পুকুর ভরা মাছ ছিল, গলা ভরা ধান ছিল। আজকে মুরব্বীরা বলতে পারবেন আমাদের নাকারি ঘরে সেই নোয়াখালী থেকে আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য নাকারি ঘরে নোয়াখালীর লোকজন ছিল না? মুরব্বীরা ছিল, এখানে মুরব্বীরা বলতে পারবেন। বর্ষাকালে ছাতা সেবাই করার জন্য নোয়াখালী থেকে আসতো না? এখন তাদেরকে দেখা যায় না। কেন? সেই সময় আমাদের রংপুর ছিল রঙের রসে ভরা, পুকুর ভরা মাছ ছিল, খোলা ভরা ধান ছিল। আর আজকে আমরা সেই দক্ষিণবঙ্গ থেকে যারা আমাদের এলাকায় আসতো তারা আমাদের এলাকায় আসে না, তাদের এলাকা উন্নয়ন হয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আর আমাদের হতভাগা রংপুর জেলা, আমরা হয়েছি মফিজের দেশ। আজকে আমরা দক্ষিণবঙ্গের মানুষরা মফিজ হিসেবে আমাদেরকে পরিচয় করে দেয়। আমাদের বাবারা, আমাদের ভাইয়েরা তাদের নিজের স্ত্রী সন্তানকে রেখে, পরিবার পরিজনকে রেখে, বাড়িতে রেখে কষ্ট করে সেই দক্ষিণবঙ্গে কাজ করতে চায়। শুধু তাদের নিজের পরিবার পরিজনকে, তাদেরকে আজকে সাহায্য করার জন্য তারা আজকে বাইরে কাজ করতে যাচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য কষ্ট। আমরা এই অবস্থা দেখতে চাই না, আমরা এই অবস্থা দেখতে চাই না। আমরা কুড়িগ্রামকে আলোকিত কুড়িগ্রাম করতে চাই। বাংলাদেশের মানচিত্রে, আমরা বাংলাদেশের মানচিত্রে কুড়িগ্রামকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। আমরা চাই আমাদের এই কুড়িগ্রামের নদী ভাঙনকে রোধ করতে হবে। আমরা চাই কুড়িগ্রামের প্রত্যেকটি নাগরিক যেন তাদের স্বাস্থ্য সেবা পায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা চাই
আমাদের কুড়িগ্রামের মানুষ যারা তাদের কৃষকরা তাদের কৃষকের ফসলের ন্যায্য মূল্য পায় এটা নিশ্চিত করতে হবে। আমরা চাই কুড়িগ্রামের বিকাশ সমস্যার সমাধান করতে হবে। আমরা কুড়িগ্রাম থেকে কেউ দক্ষিণবঙ্গে কাজ করতে যাবো না। আমাদের কর্মসংস্থান আমাদের কুড়িগ্রামেই করতে হবে, কাজ করতে হবে। আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা, সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি একটি 31 দফা দিয়েছেন। আপনারা যারা লেখাপড়া করেন, আপনারা যারা পড়তে জানেন, তারা 31 দফাটা পড়িয়েন। আমরা উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি 31 দফা দিয়ে বাংলাদেশের মানুষকে কিছু অঙ্গীকার করেছেন, বলেছেন তিনি অঙ্গীকার করছেন। আজকে আমরা 31 দফা দিচ্ছি। আমরা 31 দফা এই জন্য দিচ্ছি, আপনারা পড়বেন। 31 দফার মধ্যে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি নাগরিকের অধিকারের কথা রয়েছে, যুবকদের কর্মসংস্থানের কথা রয়েছে, নাগরিকের স্বাস্থ্য সেবার কথা বলা হয়েছে, মহিলাদের ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, কৃষকদের ফার্মার কার্ডের কথা বলা হয়েছে। প্রত্যেকটি সুনির্দিষ্ট ভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, প্রত্যেকটি নাগরিক যেন তাদের সুবিধা ভোগ করতে পারে। এজন্যই কিন্তু আমরা 31 দফা দিয়েছি। সেই 31 দফা আপনারা ইনশাআল্লাহ আপনারা দেখবেন। আমরা আপনাদের কাছে অঙ্গীকার করেছি ইনশাআল্লাহ যদি বিএনপি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষের জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে 31 দফা যদি বাস্তবায়ন হয়, তাহলে এই কুড়িগ্রামের মানুষের মধ্যে কোনো অভাব থাকবে না। আমরা কুড়িগ্রামের মানুষ ইনশাআল্লাহ স্বাবলম্বী হিসেবে এই জন্য আমি বলবো, আজকে আমি অনুরোধ করে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি জানি হলুকা ইউনিয়নের পাশে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ, আগামীতে থাকবেন। এবং আমরা আগামীতে ইনশাআল্লাহ যে সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে, আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, আমরা আপনাদের কাছে সাহায্য চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, বিএনপি হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আগামীতে ধানের শীষে যে মনোনীত প্রার্থী হবে তার পক্ষে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমরা বলছি আমাদের নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া হলো এই এলাকার মানুষের জন্য, এই এলাকার মানুষের জন্য, কুড়িগ্রাম জেলাকে আলোকিত কুড়িগ্রাম করার জন্য আমরা কাজ করবো, আপনাদের পাশে থাকবো। আমরা একটি ঘোষণা দিচ্ছি, কুড়িগ্রামের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা মনে করেছিলেন জনগণ তাদের কাছে যাবে। আমরা মনে করি না, জনগণ জনপ্রতিনিধির কাছে যাবে না, জনপ্রতিনিধি জনগণের কাছে যেতে হবে, জনপ্রতিনিধির কাছে যেতে হবে। আমরা সেই জনপ্রতিনিধি ইনশাআল্লাহ তৈরি করবো। আমরা জনগণের কাছে যাবো, আপনাদের কাছে যাবো, আপনাদের সমস্যার কথা বলবো, সমস্যার সমাধান, সমস্যা শুনে আমরা সমাধান করবো। আমাদের কাছে আপনাদেরকে যেতে হবে না, আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবো। আমরা এটা আপনাদের কাছে ইনশাআল্লাহ বলছি। আমরা যদি মিথ্যা কথা বলে, আমরা যদি ভুল কথা বলে, তাহলে আমরা আগামীতে আমাদেরকে আপনারা কখনোই গ্রহণ করবেন না। আমাদেরকে আপনারা আমরা বলছি ইনশাআল্লাহ মানুষ পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকবে না, মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আমরা চাই আমাদের মৃত্যুটা হবে মানুষের ভালোবাসার মৃত্যু, আমাদের মৃত্যু হবে আমাদের, আমরা যার যার ধর্ম, আমরা মুসলমান, আমরা চাবো আমাদের মৃত্যু হবে ইমানি মৃত্যু। আমরা মানুষের কল্যাণে, কুড়িগ্রামের মানুষের কল্যাণে আমরা এমন কাজ করতে চাই, আমাদের মৃত্যুর পর যেন মানুষ দোয়া করে, দুই চোখ পেয়ে দোয়া করে আমাদের কাছে, আল্লাহর কাছে আমরা যেন আল্লাহ, আমরা সেই দোয়া নিয়ে মরে যেতে চাই। সেইটাই হলো আমাদের কাম, সেটাই হলো আমাদের উদ্দেশ্য। আমরা আজকে আপনাদের কাছে আবারও দোয়া চাই, আপনারা দোয়া করবেন। এবং আমি বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা রাজনীতি করেন মানুষের কল্যাণে, মানুষের ভালোবাসা অর্জন করার জন্য। দুই একজন নেতা বা দুই তিনজন চারজন নেতার কর্মকাণ্ডের কারণে আমাদের বিএনপির জনগণের কাছে ভাবমূর্তি নষ্ট হবে, এটা আমরা সহ্য করবো না। আপনারা মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। যুবকরা, ছাত্র ভাইরা, মুরব্বীকে সালাম দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ, আমরা যারা মুসলমান আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং মানুষের কাজ করবেন, মানুষের উপকার করতে না পারেন, কারো ক্ষতি করবেন না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দলের যিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বক্তব্য দিচ্ছেন, তিনি কি বলছেন যে মানুষের ভালোবাসা অর্জন করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের মন জয় করার চেষ্টা করো। এই কাজটি করবেন। কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করে আপনারা কারো ক্ষতি করার চেষ্টা করেন, কোন জনগণের ক্ষতি করার চেষ্টা করেন, আমরা যদি জানতে পারি তাহলে আপনার বিএনপি করা হবে না।
আমরা মানুষের কল্যাণে কাজ করব। তাই উদাহরণ দেবো, আপনারা অনেক কষ্ট করেছেন বিগত হাসিনা বিরোধী আন্দোলনে আপনারা ছিলেন। আপনারা জনগণের ক্ষতি হবে, বিএনপির ভাবমূর্তি নষ্ট হবে, এমন কোন কর্মকাণ্ডে আপনারা লিপ্ত হবেন না, হবেন না, হবেন না। এবং আজকে একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, আপনারা যে কষ্ট করে এত সুন্দর একটি অনুষ্ঠান করেছেন, এবং আমার ওমর ভাই, আমার রাজনৈতিক নেতা, যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, তিনি আজকে আমাদের এই প্রোগ্রামে সহযোগিতা করেছেন। তিনি আমাদের পার্টির এই প্রোগ্রামকে সফল করার জন্য সহযোগিতা করেছেন। এবং আজকের যে জনগণ, এখানকার যে জনগণ, এখানকার মুরব্বীরা, ছাত্র যুবক ভাইয়েরা, আপনি কষ্ট করে আজকে আমার প্রোগ্রামকে আপনারা সফল করেছেন, কষ্ট করে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি আবারও আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ওয়াইসি দুনিয়ায় সুখে শান্তিতে বসবাস করতে তৌফিক দান করেন, আমাদেরকে যেন সঠিকভাবে থাকার তৌফিক করেন। এই দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ আমরক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের মানুষ যার প্রতীক্ষায় রয়েছে, যার অপেক্ষায় রয়েছে, আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় নেতা সোহেল ভাইকে।